আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট 2। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। ঠিক তখনই আম্মু এসে আমাকে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, তোর সাথে জান্নাতের আজকেই বিয়ে, রেডি হয়ে এনে। আর হ্যাঁ, যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। মাকে আমি কিভাবে বলি আমি লাবণ্যকে 2 বছর আগে ভালোবেসেছিলাম, কিন্তু আমি তাকে স্পর্শও করিনি, সে কি করে ভাইয়ের সাথে বিছানায় গেল। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রেখে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব, যাতে লাবণ্যের মুখ কখনো আর দেখতে না হয়। একটু পর ভাবি আমাকে জানলা দিয়ে দেখে চোখের পানি ফেলে সেইখান থেকে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এইদিকে ভাবির মাথায় একটা জিনিস কিছুতে ঢুকছে না, সাজিদ তো লাবণ্যকে ভালোবাসতো, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না। বিকেলে কাজী আসলো, সাজিদ ও লাবণ্যের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই, সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও লাবণ্যই ছাড়া। দেখে বোঝা যাচ্ছে তারা অনেক খুশি হয়েছে। এদিকে আমার পায়ে ও হাতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, তাও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, আমি তোমার কথা রেখেছি, আমি লাবণ্যকে বিয়ে করেছি। জানো মা, আমি তোমার মরামুখ সহ্য করতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগে পরবারে চলে গিয়েছে, সে থাকলে হয়তো আমাকে আরও মারতো, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পেয়েছো জানি, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকে বেশি কষ্ট পাবে, যেদিন তুমি আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুবই কষ্ট পেয়েছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রেখো। এটি তোমার কলিজার টুকরা। এই বলে চিঠিটা রেখে বাসার দেয়াল টপকে বাহিরে চলে আসলাম। চলছি দূর অজানার সামনে রেল স্টেশন। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে বসে আছি। তারপর ট্রেন আসলে ট্রেনে উঠে বসে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো, তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউই ছিল না। আমি আমার মতো করে বসে আছি, জানলা দিয়ে সবুজ প্রাকৃতি দেখছি। পরের স্টেশনে আসতেই আশেপাশের সিটে সবাই নেমে গেল, কিন্তু লাগেজটা কেউই নিল না। মনে হয় কেউ ছেড়ে চলে গেছে। লাগেজটা খুলতে অবাক হয়ে যায়, পুরো লাগেজ ভর্তি টাকা, কিন্তু এই টাকাগুলো কার? তারপর আমি লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা এই খুঁজতে শুরু করলাম। একটু পরে একটা কাগজ দেখতে পেলাম, কাগজে লেখা ছিল, হ্যাঁ আমি তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে, জানি না হয়তো আমাকে মেরে ফেলবে, কিন্তু প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, না হয় আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা তেজগাঁও, ঢাকা। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এতগুলো টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য মনটা কাঁদছে, জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজের লেখা ওই ঠিকানা অনুযায়ী একটা সিএনজি করে যাচ্ছি, আর মনে মনে শুধু আম্মুর কথা ভাবছি। চলতে চলতে কিছু দূর দূরে গিয়ে দেখি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিটাকে থামিয়ে দৌড়ে গিয়ে গাড়িটির কাছে গিয়ে লোকটাকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পেয়েছে, মাথাও ফেটে গিয়েছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে, রক্তও বের হচ্ছে। সিএনজি চালক লোকটাকে বললাম, ভাইয়া একটু এদিকে আসেন, লোকটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, বেশিক্ষণ এইভাবে থাকলে লোকটা মারা যাবে। সিএনজি ড্রাইভার বলল, ভাই ছাড়ুন তো এইসব, আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে, এসব পুলিশ দেখবে, আপনি গাড়িতে উঠুন। আমি তখন বললাম, আপনাকে ডাবল ভাড়া দেব, লোকটিকে আগে হাসপাতালে নিয়ে চলুন। এদিকে লোকটির অবস্থা আরও খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার লোকটি কেবিনে নিয়ে আমাকে বলল, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, আপনি ওনার কে হন? আমি তখন বললাম, আমি ওনার ছেলে। ডাক্তার তখন বলল, এখনই কাউন্টারে 5 লক্ষ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। আমি তখন বললাম, ওকে ডাক্তার, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করেন। কি করব ভাবছি, আমার কাছে তো 500 টাকাও নেই, আর আমার সাথে যে টাকাগুলো আছে এই টাকাগুলো তো আমার না। তাই সব কিছু ভেবেচিন্তে ভাবলাম সবার আগে জীবন বাঁচানো ফরজ। তাই আর দেরি না করে টাকাগুলো জমা দিলাম। লোকটিকে অপারেশন থিয়েটারে নিল। একটু পর একটা নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল আর বলল, এই ফোনটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ রক্ত লাগবে, ও নেগেটিভ।
আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক তখনই আমি বলে উঠলাম, আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। নার্সটি বলল, আপনি তো 1 ব্যাগ রক্ত দিতে পারবেন, আরেক ব্যাগ? তখন আমি বললাম, আমার শরীর থেকেই 2 ব্যাগ রক্ত নিন প্লিজ, তাছাড়া তো আমি আর কোনো উপায় পাবো না, আমার শরীর থেকেই নিন। পাশে থাকা ডাক্তার বলল, না না, তা কি করে হয়, আমি তারপরেও মানছি না। আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করার পর নিল। তার কিছুক্ষণ পরে রিংটোন বেজে ওঠে। লোকটির ফোনে কে ফোন দিচ্ছে, রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, কে আপনি, আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? আমি বললাম, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে চলে আসেন। তারপর আমি ঠিকানাটা বলে দিলাম। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে পরীর মতো, আর আমার কাছে এসে বলল, আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? আমি বললাম, হ্যাঁ। মেয়েটির মা বলল, ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি বললাম, আমি। আমার কথা শুনে মেয়েটি বলতে লাগলো, এই ফালতু মার্কা হাসপাতালে ভর্তি করতে আপনাকে কে বলেছে? বলে গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে আসে আর বলে, তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। তারপর আমি আন্টিকে বললাম, এই নেন আন্টি ফোন, ওই মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। মেয়েটি আবার বলে উঠল, ছোট লোকের বাচ্চা, ভাগ এখান থেকে। আম্মু, কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, হাই রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে আমি কি না করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই খারাপ হয়তো, তাই এমন কষ্ট পাই। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে কাগজের ঠিকানা অনুযায়ী সিএনজিতে উঠলাম। ঠিকানা অনুযায়ী তেজগাঁয়ে এসে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন? লোকটি বলল, সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। তারপর আমি চলে গেলাম। অবশেষে বাসা খুঁজে পেলাম, কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর, ফুল গাছও লাগানো। বাসার সামনে গিয়ে দেখি দারোয়ান। দারোয়ানকে বললাম, ভাইয়া এই ঠিকানা কি এই বাড়ির? দারোয়ান বলল, হ্যাঁ, আপনি কে? আমি বললাম, আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। দারোয়ান বলল, ওকে দাঁড়ান। ম্যাডাম, একটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চায়। ম্যাডাম বলল, ওকে ভিতরে পাঠিয়ে দিন। আমি ভিতরে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর, এই চিরকুটটা পড়ুন। তারপর আমি পকেটে হাত দিয়ে দেখি, খুঁজে পাচ্ছি না, মনে হয় হারিয়ে ফেলেছি। আমি মনে মনে বলছি, কই গেল, পকেটেই তো ছিল। আন্টি বলল, কি হলো, কি বিড়বিড় করছো, আর কিসের টাকা, কই দেখি। আমি বললাম, লাগেজের চেনটা খুলুন, দেখুন। আন্টি বলল, ইমির বাবাই তো এই টাকাগুলো নিয়ে আসার কথা, উনি কই? আমি বললাম, আমি তো জানি না। আমি কিছু বলার আগে আন্টি বলে উঠল, আমার সাথে কথা বলতে না দিয়ে আমার স্বামীকে খুন করিসনি তো? তারপর আন্টি ডাকতে শুরু করলো, সব দারোয়ান কই, তাড়াতাড়ি আয়। সবাই এসে আমাকে বেঁধে ফেললো আর মারধর করলো। তারপর ওনারা ওইখানে টাকাগুলো গুনছে, এখানে তো 95 লক্ষ টাকা আছে, আর বাকি 5 লক্ষ টাকা কোথায়? একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। এ কি, মেয়েটাকে তো আমি ট্রেন স্টেশনে দেখেছি। মেয়েটি বলল, এই কুত্তার বাচ্চা, বল আমার বাবা কই, আটকে রেখেছিস কোথায়? আম্মু, পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এলো, আমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হলো। আমাকে বলা হচ্ছে, আমান সাহেবকে কোথায় রেখেছিস, আর 5 লক্ষ টাকা বের কর। এইদিকে ডাক্তার বলল, পেশেন্টের অবস্থা এখন ভালো আছে, আপনার ছেলে ঠিক সময় মতো নিয়ে না আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। মহিলাটি বলল, কি, আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলে নেই। ডাক্তার বলল, তাহলে উনি কে? যেই ছেলেটি হাসপাতালে এসেছিল। মহিলাটি বলল, চিনি না তো। তখন একজন নার্স বলল, ও, এই জন্য বুঝি আপনারা ছেলেটাকে থাপ্পড় মারলেন? গুড, হয়তো আপনারা বড় লোক, পোশাকে আপনাদেরকে বলে দিচ্ছে, কিন্তু আপনাদের ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে। মা ও মেয়ে দুইজনে অবাক হয়ে গেছে। নার্সটি বলল, আপনি জানেন ছেলেটি 5 লক্ষ টাকা জমা দিয়েছে, যদি টাকা জমা না দিত হয়তো এখন পর্যন্ত উনি বেঁচে থাকতো না। মা ও মেয়ে নিশ্চুপ হয়ে আছে। নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলেও করতো না, নিঃসন্দেহে বলতে পারি। ডাক্তার ও নার্স এই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে লাকি, মেয়েটির নাম লাকি, মনে অনেক কষ্ট পায় ও তার আম্মুও কান্না শুরু করে দেয়। মেয়েটি কান্না করতে করতে বলল, আম্মু, আমি এটা কি কাজ করলাম, এই কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে না? মহিলাটি বলল, কাঁদিস না মা, কখনো যদি দেখা হয় ক্ষমা চেয়ে নিস। তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে সাজিদকে পুলিশ মারছে।
এইদিকে সে কাগজটাও হারিয়ে ফেলেছে। সাজিদকে এত মারার পরেও সাজিদ ব্যথায় চিৎকার করছে না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও সাজিদের মনে অনেক ব্যথা। অন্যদিকে আয়মান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন তার টাকা নিয়ে আসে আর 5 লক্ষ টাকা কম। আর 5 লক্ষ টাকা কম থাকায় তাকে পুলিশে দেওয়া হয়। আয়মান সাহেব খুব ভালো মানুষ। উনি বলল, এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লক্ষ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকার প্রতি লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফিরিয়ে দিতে আসতো না। যদি গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আনি। তারপর আয়মান সাহেব থানায় এসে সাজিদকে সেইখান থেকে ছাড়িয়ে নেয় আর তাকে বলে, বাবা তোমার নাম কি? সাজিদ তখন বলল, আমার নাম সাজিদ। আয়মান সাহেব বলল, আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ? বাবা আমাকে মাফ করে দিও। আমি বললাম, না আঙ্কেল, আপনি কেন মাফ চাচ্ছেন? আমি আপনার 5 লক্ষ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করেছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি টাকাগুলো শোধ করে দিব। আয়মান সাহেব বলল, না বাবা লাগবে না, তুমি তো আর টাকাগুলো নাওনি, একজন লোককে সাহায্য করেছো। আমি বললাম, না আঙ্কেল, আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকাগুলো পরিশোধ করে দিব। আয়মান সাহেব বলল, তো চাকরি করবা? আমি বললাম, দেখি কি করা যায়। আমি বললাম, আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনও রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল আমি কার চালাতে পারি। আয়মান সাহেব বলল, ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও, মাসে আমি তোমাকে 25,000 টাকা বেতন দেব। তারপর আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার অনেক উপকার করলেন। তারপর আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেল। সেখানে যেতে না যেতে আয়মান সাহেবের মেয়ে বলল, বাবা তুমি এই চোরটাকে বাসায় নিয়ে কেন আসলে? আয়মান সাহেব বলল, না মামুনি, সাজিদ চোর নয়, ও একটা লোককে বাঁচাতে ডাক্তারকে টাকাগুলো দিয়েছিল। তারপর মেয়েটি বলল, ছোট লোকটা বানিয়ে বলল, আর তুমি বিশ্বাস করলে? তখনই আয়মান সাহেব বললেন, অনন্যা তুমি এখনই রুমে চলে যাও। আমি বুঝতে পারলাম মেয়েটির নাম অনন্যা। অনন্যা সেখান থেকে রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বুঝলো মজা কাকে বলে। এদিকে সাজিদ তার রুমে চলে গেল। রুমে গিয়ে রুমটা গুছিয়ে নেয় আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে। কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তখন শরীরে প্রচণ্ড জ্বর এসেছে। সাজিদ কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায়। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে সাজিদ ফ্লোরে পড়ে আছে। কাজের লোকটি সেখান থেকে চলে গেল আঙ্কেলের কাছে আর বলল, ছেলেটা ফ্লোরে পড়ে আছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল তাড়াতাড়ি করে এসে সাজিদকে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পরে ডাক্তার বলল, ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে, তাই ব্যথায় জ্বর চলে আসে। কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। পরের দিন আমাকে বাসায় নিয়ে আসলেন। বাসার ভেতরে আসতে লক্ষ্য করলাম ওই দিনের সেই মেয়েটি যার বাবাকে আমি মেডিকেলে ভর্তি করিয়েছিলাম। আমাকে দেখে মেয়েটি দৌড়ে আসে আর বলে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।